হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, মহুয়ার দেশ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই মহুয়ার দেশ কবিতাটি অতি গুরুত্বপূর্ণ। সমস্যানের লেখা এটি। এই কবিতাটি আজ আমি তোমাদের পুরো বিশ্লেষণ করব, কবিতার মানে সহ প্রত্যেকটা লাইন ধরে বোঝাবো। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, দেখবে তোমাদের কবিতাটি অনেক সহজ মনে হবে। মহুয়ার দেশ কবিতাটি কিন্তু সমসেনের প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা থেকে নেওয়া হয়েছে, যেটা 1937 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে কবি এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটির মধ্যে দেখো কি বলেছেন। এই কবিতাটি দুটি স্তবকে বিন্যস্ত। এই কবিতায় কবির যে ধূসরিত নাগরিক জীবনের যে ক্লান্তি, অবসন্নতা অভিব্যক্ত হয়েছে, কবিতাটিতে কবি ফুটিয়ে তুলেছেন তার স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনাময় যে অভিজ্ঞতা। প্রথম স্তবকে দেখো কবি কি বলেছেন, দেখো পড়ছি, তোমরা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতেই পেয়েছো। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। দেখো এই প্রথম স্তবকটিতে আরম্ভ হয় অস্তগামী সূর্যের আলোয় ঘনায়মান সন্ধ্যার আশ্চর্য রূপচ্ছবি দিয়ে। এখানে সন্ধ্যার যে জলস্রোতে মাঝে মাঝে অলস সূর্য উজ্জ্বল আলোক স্তম্ভ এঁকে দেয়, গোলানো সোনার মতো উজ্জ্বল তার রং। আলোর এই তীব্র উজ্জ্বলতা দেখে বিভ্রম হয়, অন্ধকার জলের ধূসর ফেনায় যেন আগুন লেগেছে সেটা মনে হয় এই আলোর যে উজ্জ্বলতা সেটা দেখে। তারপরে দেখো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো কবির মনে আসন্ন যে সন্ধ্যার সৌন্দর্যের যে উজ্জ্বল স্তব্ধতা দীর্ঘস্থায়ী হয় না, কারণ এখানে নাগরিক যে মধ্যবিত্ত জীবনের যে ক্লান্ত যে একঘেয়ামি, সেগুলো ধোয়ার অস্পষ্ট মতো বেঁচে থাকার অবসন্ন শীতের হিম দুঃস্বপ্নের হয়ে আবর্তিত হতে থাকে। শীতকালে দেখবে আমরা একবার এমন একটা কোনো স্বপ্ন দেখি যেটা দেখে আমরা ভয়ে কিন্তু আটকে উঠি, সেই রকমই এখানে ভয়ও কবি আটকে উঠেছেন এবং তিনি যে ধোয়ার যে অস্পষ্ট যে বেঁচে থাকার যে অবসন্ন শীতের যে হিম সেই দুঃস্বপ্নের মতো তিনি সেটাকে ভেবেছেন। শীতকালে যে দুঃস্বপ্ন তার সঙ্গে তিনি এখানে তুলনা করেছেন। তারপরে দেখো ওই যে বললাম এই যে অনেক দূরে রয়েছে মেঘমদির মহুয়ার দেশ, অর্থাৎ এখানে যান্ত্রিকতার বন্দি যে কবিমন তখন মেঘমদির মহুয়ার দেশে চলে যান, তখন তিনি খুঁজে পান সে মেঘমদির মহুয়ার দেশ। সেখানে দীর্ঘ দেবদারু গাছ রয়েছে পথের দুধারে, আর এমনভাবে রয়েছে যেটা রহস্যময় ছায়া ফেলেছে। আর দূর সমুদ্রে দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, এখানে বলেছেন আরও দূরে সমুদ্রে দীর্ঘশ্বাসে রাত্রির যে নির্জন যে নিঃসঙ্গতা আলোড়িত হয়। কবি এখানে নিঃসঙ্গ বেঁচে থাকার যে ক্লান্ত একাকিত্বের যে একাকিত্ব সেটার ওপর তিনি ভেবেছেন যে মহুয়ার ফুল ঝরে পড়ুক, কিংবা মত্ত প্রাণের যে রন্ধে রন্ধে মহুয়ার গন্ধ নেমে আসুক, এমনটাই তিনি কিন্তু কামনা করেছেন। তারপরের লাইন দেখো, এখানে অস্বচ্ছ নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ এখানে কবি মাঝে মাঝে শুনেন, কি শোনেন, তিনি দেখেন, এটা কিন্তু দ্বিতীয় স্তবক, প্রথম স্তবক এইখানটা শেষ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় স্তবকে এটা পাচ্ছি।
যে এই দ্বিতীয় স্তবকে কিন্তু তিনি সম্পূর্ণ বিপরীত ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। বাস্তবে মহুয়া বনের ধারে সেখানকার অসহ্য নিবিড় অন্ধকারে কয়লা খনির যে গভীর বিশাল শব্দ, এর ক্লান্তির আওয়াজ কিন্তু ভেসে আসে। এই মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালেও পরিশ্রান্ত বিধ্বস্ত মানুষ কিন্তু কি করে, ধুলোর কলঙ্ক মাখে গায়ে। তারপর তাদের কিন্তু ঘুমহীন চোখে কবি দেখেন আধুনিক জীবনের বিপন্নতার ক্লান্ত দুঃস্বপ্নের বিষণ্ণ স্পর্শ। তারপরেরটা দেখো, আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই যে এটার মানেটা আমি আগেই তোমাদের বললাম, যে তিনি দেখতে পান যে শিশির ভেজা সেই লোকগুলোর গায়ে ধুলোর কলঙ্ক মাখা আছে, তারা সারা রাত ঘুমননি, তারা ওই কয়লা খনিতে সারা রাত জেগে কাজ করেছেন। এখানে কবি মানে কি বলবো, এখানে মধ্যবিত্ত মন যে মহুয়ার দেশের ছবি কল্পনা করেছেন কবি নাগরিক জীবনের, সেখানে বাস্তব তার সঙ্গে কিন্তু মেলে না। সেখানেও হানা দেয় আধুনিক পৃথিবীর ক্লান্তি, অবসন্নতা, কুষ্ঠিতা। মানে কবি চেয়েছিলেন একটা এমন জায়গায় চলে যাব যেখানে তিনি শান্তি পাবেন, অবসাদমুক্ত জীবন পাবেন, কিন্তু সেখানেও পাননি। সেখানেও তিনি এই কয়লা খনির কাজ করার সারাদিন যে মানুষের যে ক্লান্তি, অবসন্নতা এখানেও কিন্তু ফুটে উঠেছে। তাই এখানে কিন্তু বাস্তবে সাথে মেলে না। আর এখানে কিন্তু মুক্তি বা পরিত্রাণ থাকে না। এই কবিতাটি একটু গভীরভাবে ভাবলে তবেই কিন্তু তার সঠিক অর্থ, সঠিক মানে বোঝা যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যেটুকু পড়ানো আমার হয়েছে, পড়াতে আমি চেয়েছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আরও যদি ডিটেলসে তোমরা এই ভিডিওটা চাও অবশ্যই কমেন্ট করবে, আমি আরও ডিটেলসে লাইন বাই লাইন তোমাদের ভালোভাবে পড়াবো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।